কথা বলেছিলাম। তো আজকে আমরা একটু ডিপ ডাইভ করবো যে এই দুইটা আসলে কি। তো শুরুতেই যদি খুব সহজে বলি যে আমাদের ডাটা সেটটা যখন হচ্ছে লেবেল থাকবে, সাপোজ আমাদের ডাটা সেটে যে জিনিসটা আমাদের টার্গেট, মানে যে জিনিসটা আমরা প্রেডিক্ট করব, সাপোজ কিছু ক্লাস, যেমন হচ্ছে এখানে যদি দেখেন, এখানে হচ্ছে তিনটা ক্লাস আগের থেকে লেবেল করা, যেমন একটা হচ্ছে এলিফ্যান্ট, একটা হচ্ছে কাউ, আর একটা হচ্ছে ক্যামেল। তো আমার ডাটা সেটে মনে করেন অনেকগুলো ফিচার আছে, আর ফিচারটার উপর ভিত্তি করে একটা টার্গেট লেভেল আছে, যে সাপোজ হচ্ছে হচ্ছে গরুর ক্ষেত্রে হচ্ছে সাপোজ গরুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেটার উপর ভিত্তি করে একটা হচ্ছে ওই প্রাণীটাকে হচ্ছে গরু বলতেছে, বা কেমেলের ভিত্তিতে হচ্ছে এরকম বলতেছে। তো ডাটা সেটটা সাপোজ এরকম একটা ডাটা সেট আছে, যখন ডাটা সেটটাতে আমাদের টার্গেট ভেরিয়েবলসটা থাকে তখন সেটাকে আমরা সেটার উপর যে মেশিন লার্নিংটা করি সেটাকে আমরা বলি হচ্ছে সুপারভাইজড লার্নিং। তো আমরা ডাটার প্যাটার্নটাকে ফুললি হচ্ছে মডেলকে দেখাই যে ইনপুটটা কি আউটপুটটা কি। তো এই ধরনের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নটার উপর, সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট ডাটা, এই ডাটাটা দিয়ে আমরা হচ্ছে একটা মডেল ট্রেন করছি। আমাদের অনেকগুলো অ্যালগোরিদম থাকে, সো অ্যালগোরিদম গুলো ইউজ করে আমরা একটা মডেল ট্রেন করছি। তো এই মডেলটা সাপোজ হচ্ছে আমরা আমরা হচ্ছে মডেল সাপোজ হচ্ছে এই যে ডাটাটা হচ্ছে তিনটা লেভেল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যখন একটা নতুন নতুন একটা সাপোজ একটা কাউ দিয়ে বললাম যেটা আসলে কোন ক্লাসটি বিলং করে, তখন সে হচ্ছে কারেক্টলি এটা ক্লাসিফাই করতে পারতেছে। তো সুপারভাইজ লার্নিংটা বেসিক্যালি হচ্ছে এই ডাটার প্যাটার্নটা আগে থেকে মডেলকে দেখানো। তো আমরা অনেক কিছুই আসলে অ্যালগোরিদম শিখবো সুপারভাইজ লার্নিং এ। তো আমরা স্প্যাম ডিটেকশনের এক্সাম্পল শিখবো, তারপরে আমরা হচ্ছে হাউস প্রাইসের প্রবলেমটা শিখবো। তো মোস্ট অফ দ্য কেসে যখনই আমাদেরকে একটা ডাটা সেট দেওয়া হবে, সো ডাটা সেটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তো ফার্স্ট ভাগটা হচ্ছে ট্রেন ডাটা সেট, যেটা দিয়ে আমরা হচ্ছে মডেলটাকে ট্রেন করব। তারপর হচ্ছে একটা হচ্ছে ভ্যালিডেশন ডাটা সেট। ভ্যালিডেশন ডাটা সেট হচ্ছে সাপোজ আমরা মডেলটাকে অনেকগুলা ধাপে ধাপে ট্রেন করি, সাপোজ মডেলটাকে আমরা 10 বার ট্রেন করতেছি, এটাকে বল ইপোক। তো প্রতিটা একটা ইপোক কমপ্লিট হওয়ার পর, মানে একবার মডেলটা ট্রেন হয়েছে সাপোজ, এই এখন যে মডেলটা আছে সেই মডেলটা দিয়ে আমরা আরেকটা ডাটার কিছুকে ভ্যালিডেট করি, সাপোজ হচ্ছে আমাদের এখনকার মডেলটার কারেন্ট পরিস্থিতিটা বা অ্যাকুরেসিটা কত, সেটা হচ্ছে আমরা এই ভ্যালিডেশন ডাটা সেট দিয়ে বের করি। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন ডাটা সেটের ইয়াটা থাকে, যে আমাদের হচ্ছে কারেন্ট অ্যাকুরেসিটা কেমন এটা দেখা। আর লাস্টে একটা হচ্ছে টেস্ট ডাটা সেট থাকে, যেটা হচ্ছে আমাদের সাপোজ 10টা ইপোকে ট্রেন হওয়ার কথা ছিল, তো 10টা ইপোকে ট্রেন হয়ে গেছে। তো তারপরে লাস্টে আমরা হচ্ছে টেস্ট ডাটা সেট দিয়ে আমাদের হচ্ছে মডেলটার হচ্ছে অ্যাকুরেসিটা বের করি। তো আমাদের যেই ডাটাই দেওয়া হবে না কেন, মোস্ট অফ দ্য টাইম আমরা কি করব, তিনটা ভাগে ভাগ করব। ডাটাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব: ট্রেন, টেস্ট, ট্রেন, ভ্যালিডেশন, আর হচ্ছে টেস্ট। তো এটার ভাগটা সাপোজ এরকম হয় যে আমার কাছে একশো একশো পার্সেন্ট ডাটা আছে, তো একশোটাকে আমরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এরকম করে করি, সাপোজ 70, 20, 10, বা হচ্ছে হ্যাঁ 80, 10, 10 এরকম ভাগ কিছু ভাগে ভাগ ভাগ করি আমরা। তো ডাটা সেটটাকে আমরা ভাগ করলাম। তো আমরা দেখবো আসলে কিভাবে ডাটা সেটকে ভাগ করা যায়। আমরা আজকে কি করব, সুপারভাইজ লার্নিংটাকে বোঝার জন্য এটা খুব সহজ একটা এক্সাম্পল নিয়ে আমরা আসলে শুরু করব। এই ডাটা সেটটা নিয়ে আপনাদের আসলে অনেক আমরা কাজ করব, আমাদের অনেকগুলো অ্যালগোরিদম অ্যাপ্লাই করবে ডাটা সেটের উপর। তো এটা বেসিক্যালি টাইটানিকের একটা ডাটা সেট। আমরা যদি একটু দেখি, এটা খুবই মানে মেশিন লার্নিং শুরু করার জন্য আসলে সবচেয়ে বেস্ট ডাটা সেট যদি বলি এটা হচ্ছে এটা। আমরা যদি একটু ক্যাগেলে যাই, ক্যাগেল টাইটানিক ডাটা সেট, এখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে ডাটা সেটটা। তো বেসিক্যালি এখানে এই ডাটা সেটটা আছে। তো এখানে হচ্ছে যে ডাটা সেটটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে এটা একটা কম্পিটিশন ক্যাগেলে, বেসিক্যালি আমরা এখান থেকে ডাটাটা দেখতে পারবো। তো ক্যাগেলে আসলে এই ডাটাগুলো থাকে, তো এখানে দেখতে পাচ্ছি যে ডাটাটা কি আছে। তো এখানে হচ্ছে যদি দেখি, এখানে হচ্ছে তিনটা ডাটা আছে, একটা হচ্ছে ট্রেন, একটা টেস্ট, আর একটা হচ্ছে সাবমিশন কি করতে হবে, কি ফরম্যাটে করতে হবে এটা। তো আমরা কি করতে পারি, এই ট্রেন ডাটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা থাকতে পারে নর্মাল ট্রেন, আর ট্রেনের কিছু কিছু অংশ আমরা ভ্যালিডেশনের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে। আর টেস্ট ডাটাটা হচ্ছে যেটা আমাদের মডেলটা একবারই দেখবে না। তো এরকম তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা ডাটা সেটটাকে। তো ডাটা সেটটাকে আমরা এখন হচ্ছে এখান থেকে দেখি আমাদের ইয়াত উইন্ডো থেকে। তো এখানে ডাটা সেটটা আছে, এই ইউআরএলটাকে আমরা লোড করবো। তো এটা হচ্ছে এটা পান্ডাসের একটা অপারেশন। পান্ডাস নিয়ে আমরা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসে পান্ডাস নিয়ে কথা বলবো। তো আজকে আমরা ডিটেলসে যাবো না, বাট জিনিসটা হচ্ছে যে পান্ডাসে হচ্ছে আমরা একটা যদি ইউআরএল থাকে অথবা একটা সিএসভি থাকে অথবা একটা এক্সেল থাকে, আমরা এই ডাটা সেট গুলাকে খুব সহজেই লোড করতে পারি, জাস্ট হচ্ছে পিডি
ডট রিড সিএসভি ইউজ করে। আর এখানে আমার জাস্ট ইউআরএলটা পাস করে দিলাম। তো ইউআরএলটা পাস করে দিলে আমরা হচ্ছে ডাটা সেটটাকে দেখতে পাচ্ছি। তো ডাটা সেটটা সাপোজ আমরা যদি এটা দিই ডিএফ ডট হেড, তো আমরা হচ্ছে ওই ডাটা সেটের ফার্স্ট 5টা রো দেখতে পাবো। ঠিক আছে। তারপর আমরা সাপোজ দেখতে চাচ্ছি হচ্ছে ওই ডাটা সেটের কলাম গুলো দেখতে চাচ্ছি, ডিএফ ডট কলামস। ঠিক আছে। তো আমরা কলাম গুলো দেখতে পারবো। আমরা কলাম গুলোর সংখ্যা যদি জানতে চাই, জাস্ট এখানে একটা লেন দিয়ে দিব। ঠিক আছে। তো এই অপারেশন গুলো আমরা আরো ভালো করে শিখবো, বাট এখানে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যেটা বোঝা, যে আমাদের এই যে ডাটা সেট, আমাদের এই যে ডাটার 5টা 5টা রো, এখানে সার্ভাইভড বলে একটা কলাম আছে। ঠিক আছে। আমাদের আমাদের এই মডেল টাইটানিক ডাটা সেটটা আমরা ট্রেন করব হচ্ছে, সাপোজ আমাদের কাছে 2টা ডাটা দেওয়া আছে, একটা ট্রেন আছে, একটা টেস্ট আছে। তো আমরা কি করতেছি, ট্রেনটাকে দুই ভাগে ভাগ করতেছি। একটা সাপোজ ট্রেনের 80% দিয়ে ট্রেন সাবসেট বানাইলাম, আর 20% দিয়ে হচ্ছে ভ্যালিডেশন বানাইলাম। ঠিক আছে। ভ্যালিডেশন বানাইলাম। আর এখানে যে টেস্টটা আছে, টেস্টটা আমরা একদমই আনটাচ রাখলাম, টেস্টটা আমরা হাত দিব না। যদি আমরা টেস্টটাকে হাত দিই তাহলে আমাদের মডেলটা অলরেডি, মানে আমাদের মডেল অলরেডি জেনে গেল। তো টেস্টটাতে আমরা একদম টেস্টটা হাত দিব না। বাকি যেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তারপরে আমাদের এই ডাটাটাকে সাপোজ অনেক ক্লিনিং করলাম, ট্রান্সফরমেশন করলাম। তারপরে আমাদের মডেলের মধ্যে দিব। তারপরে যে মডেলটা পাবো সেই মডেলটার উপর আমাদের হচ্ছে এই যেটা টেস্ট ডাটাটা আছে সেটার অ্যাকুরেসিটা প্রেডিক্ট করতে হবে। তো এইখানে এখানে যেটা বোঝার বিষয়, যে এখানে হচ্ছে আমাদের, এখানে তো 12টা কলাম আছে, 12টার মধ্যে 11টা হচ্ছে ইনপুট ফিচার। হ্যাঁ, ইনপুট ফিচার। 11টা হচ্ছে ইনপুট ফিচার কলাম। আর যে একটা দেখতে পাচ্ছি সার্ভাইভড যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট ফিচার কলাম। আউটপুট ফিচার কলাম কারণ কি, তো আমাদের এই টাইটানিকের গোলই ছিল যে হচ্ছে আমাদেরকে এটা প্রেডিক্ট করা, যে সাপোজ একটা নতুন পেশেন্টের জন্য আমাকে এই 11টা মানে আমাদের টেস্ট ডাটাটা কিরকম হবে বলি, টেস্ট ডাটাতে হবে এই 11টা ইনপুট ফিচার থাকবে। ঠিক আছে, 11টা ইনপুট ফিচার থাকবে। বাট হচ্ছে 11টা ইনপুট ফিচার থাকবে, বাট এই যে আউটপুট ফিচারটা টেস্ট ডাটাতে থাকবে না। ঠিক আছে। বাট আমরা আমরা আমাদের হচ্ছে ট্রেন ডাটাতে কিন্তু থাকবে। ট্রেন ডাটাতে আমাদের 12টা কলামই আছে। ঠিক আছে। তো 12টার মধ্যে 11টা আমার হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে আমার হচ্ছে টার্গেট ভেরিয়েবল। আমার টার্গেট ভেরিয়েবলটা হচ্ছে এই সার্ভাইভ কলামটা। তো আমরা হচ্ছে সুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে ডাটা সেটে আমাদের টার্গেট ভেরিয়েবলটা আছে। হ্যাঁ। তো সেটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং করবো সেই ডাটা সেটের উপর আমরা। তো আমরা মডেলটাকে এই ডাটার প্যাটার্নটা শিখাবো। সাপোজ এখানে 12টা রো এর 12টা যে এই ডাটাগুলোর মধ্যে ডেফিনেটলি কিছু একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে এই প্যাটার্নটাকে এক্সট্রাক্ট করবো। ঠিক আছে। তো এটা হচ্ছে খুব সহজ করে বলতে গেলে, যে ডাটাটা যখন লেবেল ডাটা হবে তখনই আমরা হচ্ছে সুপারভাইজ লার্নিংটা করব। আমরা আরো কিছু অপারেশন দেখি। যেমন হচ্ছে আমরা তার কিছু বেসিক ইডিয়া দেখি। যেমন হচ্ছে ডাটাটা পাইলে আমরা ফার্স্টে দেখি যে এর কি কি কলাম আছে। হ্যাঁ। তো সাপোজ হচ্ছে এখানে হচ্ছে, মানে এটার ইয়াগুলা কি, এখানে যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো আছে, তো এগুলার যদি আমরা একটু দেখি কাউন্ট, এখানে প্যাসেঞ্জার আইডি আছে হচ্ছে 891 জনের প্যাসেঞ্জার আইডি আছে, সার্ভাইভড আছে 891 জন। আর হচ্ছে এজ এজ হচ্ছে 714 জনের আছে, তার মানে 891 জনের মধ্যে 714 জনের আছে, বাকি জনের নাই। ঠিক আছে। তারপরে মিন আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, সর্বনিম্ন প্যাসেঞ্জারের আইডি কত। হ্যাঁ। তারপরে সর্বনিম্ন প্যাসেঞ্জারের এজ কত, 42, এখানে দেখাচ্ছে 0.42। ঠিক আছে। তো আবার সর্বোচ্চ কত, ম্যাক্স আছে হচ্ছে 80 বছরের মানুষ আছে। তো আপনার ডাটাটা থেকে আপনি খুব সহজে এখান থেকে আপনি ডাটাটা যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই জিনিসটা প্রাথমিকভাবে আপনি একটা বুঝতে পারছেন, আইডিয়া করতে পারছেন। তো এরপরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সাপোজ একটা, হচ্ছে আমরা আরেকবার কলমটা প্রিন্ট করি যে আমাদের কি কি কলম আছে। সাপোজ আমাদের কাছে এই কলমগুলো আছে, এখন আমি দেখতে চাচ্ছি স্যার, এখন কলমগুলো সাপোজ হচ্ছে দেখতে চাচ্ছি যে আমাদের সার্ভাইভ যে কলমটা আছে সেটাতে কি 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 ধরনের ইউনিক ভ্যালু আছে। আমরা যদি এটা দেখতে চাই, এটা হচ্ছে এরকম সার্ভাইভড, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে কলমের নামটা পাস করব, আর হচ্ছে ভ্যালু কাউন্টস। তো এই যে ফাংশন গুলো ইউজ করতেছি, এটা আমরা আসলে থার্ড ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। আজকে জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা প্রাথমিক একটা দেখানো, যেটা আসলে এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সার্ভাইভ যে কলামটা আছে সেখানে 2টা ইউনিক ভ্যালু আছে। তো জিরো ইন্ডিকেট করতেছে হচ্ছে 549 জন হচ্ছে, 800 800 কতজন আছে, 800 হচ্ছে
891 জন আছে, যার মানে হচ্ছে 594 জন হচ্ছে মারা গেছিল ওই টাইটানিকের ওই ইয়াতে, 891 জনের মধ্যে। আর 342 জন হচ্ছে সার্ভাইভ করতে পারছিল। So, আমাদের ডাটা সেটটা এটা বলতেছে। ঠিক আছে। আচ্ছা, আরো অনেক ডাটা সেট আছে, আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে মানে জেন্ডার দেখতে পারি আমরা। So, আমরা যদি একটু জেন্ডারটা দেখি, আসলে জেন্ডারটা কেমন আছে, তো জাস্ট খুব সহজ। আমরা জাস্ট এখানে জেন্ডার দিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 571 জন হচ্ছে মেল আছে, 577 জন আর ফিমেল আছে। আর এখানে একটা মজার বিষয় আমরা একটু দেখাই দিই, যারা এখন কোলাব আমরা ইউজ করতে জানি না। এখানে জেমিনির হচ্ছে ফিচার আছে, হ্যাঁ। আমরা মানে এটা খুব স্বাভাবিক যে আসলে আপনি পুরো স্টেপ গুলো অলওয়েজ মনে রাখতে পারবেন। আপনি চাইলে কি করতে পারেন, জেমিনিকে বলতে পারেন যে সাপোজ এখানে বলেন কোড হাউ মেনি মেল সার্ভাইভড ফিমেল সার্ভাইভ, সাপোজ। মানে আমরা হচ্ছে কোপাইলটটা কি ইউজ করবো, সাপোজ আমরা সবকিছুর তো আসলে অলওয়েজ মনে করেন আপনি কোডটাতে আসতে পারতেছেন না, তখন আপনি চাইলে এই কোপাইলট গুলোর হেল্প নিতে পারেন। আর এখনকার যে মানে কোপাইলট গুলো এতটাই অ্যাডভান্স যে আমরা হচ্ছে বেসিক যে ইডিএ আছে, আগে যেটা মনে করেন 3-4 ঘন্টা ধরে আমরা করতাম, ঠিক আছে, এখন আমরা কি করি, আমরা হচ্ছে চাইলেই হচ্ছে জাস্ট হচ্ছে এই শুধু হচ্ছে বেসিক জেমিনিকে ডাটা সেটের সাপোজ কিছু এক্সাম্পল দিলাম, ও ডিটেলস ইডিএ করতে পারবে। সাপোজ ডাটা সেটটার ইউআরএলটা দিয়ে দিলাম, ও একদম অটো বেসিক ইডিএটা করতে পারবে। ঠিক আছে। তো আমরা কিন্তু এই কোলাব বা কোলাবে কাজ করলে জেমিনটাকে ইউজ করতে পারি। এখানে আমি যদি দেখি রান দিই, তো ওখানে বলতেছে যে হচ্ছে নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল সার্ভাইভার্স। তো ফিমেল হচ্ছে 233 জন বেঁচে গেছিল, আর হচ্ছে মেল হচ্ছে 109 জন। তো ফিমেলরা হচ্ছে ডেফিনেটলি বেশি বেঁচেছে। আহ, এটা এটা একটা জিনিস। কোশ্চেন একটু পরে নিচ্ছি ভাইয়া, বাবা একটু পরে নিচ্ছি question। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা যেটা দেখি, যেটা খুবই মানে বেসিক একটা অপারেশন, যেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের ডাটা সেটের মধ্যে নাল ভ্যালু কয়টা আছে। সাপোজ আপনার তো 891টা প্যাসেঞ্জারের আপনি ডাটা কালেক্ট করতেছেন, হ্যাঁ। তো এটা হয় কি, মনে করেন এখানে 177 জনের হচ্ছে আপনি এজ নেন নাই, মানে আপনার ডাটা সেটের মধ্যে হইতে পারে যে কোনো কারণে 177 জনের এজ নাই। তারপরে হচ্ছে এখানে 687 জনের ক্যাবিন নাম্বার নাই। তারপরে 2 জনের হচ্ছে কোথা থেকে উঠছিল, হ্যাঁ, এমবার্ক মানে হচ্ছে কোথা থেকে উঠছিল, সে পয়েন্টটা আপনার কাছে নাই। তো হইতেই পারে। তো আমাদের কি করতে হবে, এই যে মিসিং ভ্যালু গুলো আছে, এই মিসিং ভ্যালু গুলোকে কোনোভাবে ফিল করতে হবে, হ্যাঁ। তো মিসিং ভ্যালু গুলো আমরা দুইভাবে ফিল করতে পারি। একটা হচ্ছে যে সাপোজ সাপোজ এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, হ্যাঁ, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, নিউমেরিক্যাল ভ্যালু থাকলে এটাকে আমরা হচ্ছে যে অ্যাভারেজ আছে, হ্যাঁ, অ্যাভারেজ দিয়ে মনে করেন এজটা হচ্ছে আমাদের মিসিং 177 জন। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে 177, বাকি যে প্যাসেঞ্জারের এজ আছে সেটার গড় ইউজ করে কিন্তু আমরা এই বাকি 177 জনের একটা গড় বয়স বসাই দিতে পারি, যে হ্যাঁ সবার গড় হচ্ছে এরকম। তো ওদেরটা আমরা গড়টা ধরে নিতে পারি, হ্যাঁ। তারপর আবার মনে করেন এমবার্ক, আমরা যদি এমবার্কটা একটু দেখি, এমবার্কটা যদি আমরা দেখি, এমবার্কটা আসলে কিরকম। এমবাগটা হচ্ছে তিনটা তিনটা পয়েন্ট, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে কিউ। তার মানে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু না। So আমরা যদি এই ধরনের ভ্যালু থাকে, আমরা হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যালু বলি এগুলোকে। ক্যাটেগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু প্রচুরকটা ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে প্রচুরক যদি বলি, বা মোড, প্রচুরক বা মোড হচ্ছে এখানে 600, যে যে 644 জন হচ্ছে এস পয়েন্ট থেকে আসছে। So আমি ধরতেই পারি যে 2 জন যারা নাই তারা হয়তো এস পয়েন্ট থেকে উঠছে। তো আমি বলতে পারি যে হ্যাঁ, এখানে আমরা মোড ইউজ করতে পারি। So বাকি 2 জনেরটা আমরা এটাতে ফিল আপ করতে পারি। আর যে 687 জন, সাপোজ আপনার 891 জনের মধ্যে যদি 671 জনের আপনার না থাকে, তো এটা কি 50%-এর চেয়েও বেশি, তাই না? তো এখানে হচ্ছে 687 জনের হচ্ছে নাই। তো আমরা এটা যদি এটার মানে হচ্ছে যে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষের এজ মানে হচ্ছে ক্যাবিন মিসিং। আমরা কি করতে পারি, এই পুরা পুরো কলামটাকেই কিন্তু বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে।
তো এই ধরনের আসলে আমরা অনেক ইয়া করব, আমরা ইডিএ করব, তারপর হচ্ছে অনেক প্লটিং করব। ঠিক আছে। সাপোজ এখানে একটু যদি দেখাই যে এখানে সার্ভাইভ যে কলমটা ছিল, এখানে হচ্ছে আমরা দুইটা লাইব্রেরি আজকে ইউজ করতেছি। একটা হচ্ছে পান্ডাস, যেটা হচ্ছে আমাদের যে ডাটা ফ্রেমের যে অপারেশন গুলা করে দিচ্ছে বেসিক ডাটা ফ্রেমে, এটা হচ্ছে পান্ডাস দিয়ে করতেছি। একটা হচ্ছে ম্যাথ প্লট লিব, একটা হচ্ছে আরেকটা লাইব্রেরি। তো ম্যাটপ্লটলিব এর কাজটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের গ্রাফ গ্রাফ আঁকা বা হচ্ছে, হ্যাঁ। আর একটা হচ্ছে সিবর্ন। সিবর্ন হচ্ছে বেসিক্যালি ম্যাটপ্লটলিব এর একজন একটা, বলতে গেলে এটা একটা লাইব্রেরি যেটা হচ্ছে আমাদেরকে এই ধরনের ডায়াগ্রাম বিল্ড করতে সাহায্য করে। এখানে আমরা কি করতেছি, আমরা যদি এখানে দেখি যে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা কাউন্ট প্লট বানাচ্ছি। যেমন সার্ভাইভ, যদি আমরা সার্ভাইভ কলমটাকে দিয়ে দিছি, সার্ভাইভ কলমটাতে আর এখানে ডাটা ইকুয়ালস টু ডিএফ, আমরা ফুল ডাটা ফ্রেমটাকে পাস করছি। তো আমরা এখানে একটা টাইটেল দিছি যেটা হচ্ছে এটাই টাইটেলটা। তো এখানে দেখতে পাচ্ছি প্লট ডট শো দিলে আমাদের হচ্ছে কয়জন হচ্ছে সার্ভাইভ করছে। যেমন হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় কত 600-700 জন হচ্ছে সার্ভাইভ করছে, আর বাকিরা হচ্ছে মানে মারা গেছে, আর হচ্ছে বাকিরা হচ্ছে বেঁচে আছে। তো এখান থেকে আমি কিন্তু গ্রাফটা থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি। তো এই এই জিনিসগুলোর সুবিধাটা কি, সাপোজ মানে আমাদের ইডিয়াটা কেন প্রয়োজন হয়। মানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, যেমন সাপোজ এজ, হ্যাঁ। এজ হচ্ছে 177 জনের নাই, হ্যাঁ। এখন আপনি, এখন এজটাকে আপনি তো অ্যাভারেজ দিয়ে ডেফিনেটলি ফিল করতে পারেন। বাট আপনার কাছে কোনোভাবে খেয়াল হইলো যে আমি এজটাকে শুধু অ্যাভারেজ দিয়ে ফিল করবো, আমি এজটাকে ফিল করবো কিভাবে, 177 জনের নাই তারা আসলে কোন পোর্ট, সাপোজ তিনটা তিনটা মানে তারা তিনটা জায়গা থেকে এমবার্ক করছিল, হ্যাঁ। তিনটা জায়গা থেকে, এস, কিউ আর সাপোজ সি। হ্যাঁ, সো আমি একটা কাজ করতে পারি যে যারা এস থেকে এমবার্ক করছে তাদের এস এর যে মানুষগুলো আছে তাদের এজ দিয়ে হচ্ছে ওইটা ইয়া করব, এদের এজ গুলাকে ফিল করব। কিউ থেকে যারা আছে তাদেরকে ওইটা দিয়ে ফিল করবো, সি থেকে যারা আছে সেটাতে ফিল করবো। এই যে এই ধরনের যে অ্যানালাইসিস গুলো, তখন এটা আমরা কিভাবে বুঝতে পারবো, আমরা যদি দেখি এমবার্কের সাথে, আমরা যদি আসলে অ্যানালাইসিস করে হয়তো যদি দেখি যে এমবার্কের সাথে এজের একটা রিলেশন আছে, কোরিলেশন আছে। আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমরা এই ধরনের গ্রুপিং করতে পারি। যেমন এস এর যে মানুষগুলো আছে তাদের তাদের হচ্ছে তাদেরকে গ্রুপ করে আমরা হচ্ছে গড়টা বের করতে পারি, কিউ এ যারা আছে তাদেরকে গ্রুপ করে তাদের গড়টা করতে পারি। তো দেয়ার ক্যান বি মাল্টিপল ওয়েজ। ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি যে এখানে কি করতেছি, এখানে হচ্ছে একটা আরেকটা কাউন্ট প্লট বানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জেন্ডার দিয়ে। যে এখানে আমরা হচ্ছে আহ, এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিতে পারি যে আসলে কোনটা জেন্ডারের সাথে আসলে কোনটা ইয়া করবো। জেন্ডারের সাথে আমরা সার্ভাইভটা দেখবো, যেমন মেইলের যে ওখানে মেইলের মধ্যে কয়জন মারা গেছে দেখতেই পাচ্ছি। অধিকাংশ যারা মেল ছিল তারা মারা গেছে, আর মেল হচ্ছে খুব কম সংখ্যক বেঁচে ছিল। আর ফিমেলদের ক্ষেত্রে উল্টা, তারা হচ্ছে মোস্টলি সার্ভাইভ করছে, আর হচ্ছে সার্ভাইভ করছে আর কিছু সংখ্যক মারা গেছে। আচ্ছা। তো এই অ্যানালাইসিস গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের মডেল গুলা কিন্তু এভাবেই কাজ করে। আমার মডেল গুলো এভাবে কাজ করে বলতে বোঝাচ্ছি, মনে করেন আপনি একটা ডিসিশন ট্রি ট্রেন করবেন, হ্যাঁ। তো আমাদের এরকম অনেক অ্যালগোরিদম আছে। ডিসিশন ট্রি কি করবে, ডিসিশন ট্রি এই ধরনের অনেকগুলো প্যাটার্ন দেখবে, ইফ এলস রুলস এর মতো কাম আপ করা ট্রাই করবে। ডিসিশন ট্রি ইজ লাইক আ ট্রি। ওর কাজটা থাকবে কি, ওর একটা অ্যালগোরিদম, ওর কাজটা থাকবে এরকম একটা রুলস নাও। সাপোজ ও ফিমেলদের ক্ষেত্রে মোস্টলি কি করবে, ফিমেলদের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে সাপোজ অলওয়েজই, মনে করেন অলওয়েজই হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে সে বলবে যে মানুষটা বেঁচে ছিল, হ্যাঁ। তো এটা হইলে কি হবে, তার কিন্তু অ্যাকুরেসিটা বেশি হওয়ার চান্স আছে। ঠিক আছে, অ্যাকুরেসিটা বেশি হওয়ার চান্স আছে, কিন্তু ফিমেলে কিন্তু মোস্টলি মোস্টলি কিন্তু বেঁচে ছিল। তো এই ধরনের কিছু রুলস কিন্তু ডাটা ডাটার প্যাটার্ন গুলো কিন্তু ইভেনচুয়ালি মডেল গুলো শিখে। তো এটাই কিন্তু আসলে মেশিন লার্নিং, যে প্যাটার্ন গুলো বোঝা, যে ডাটাটা অ্যানালাইসিস করে এই যে গ্রাফ গুলো আমরা অ্যানালাইসিস করতেছি বা হচ্ছে এই কাউন্টিংটা করতেছি। ঠিক আছে, আমরা এই খুব বেসিক ইডিএ করতেছি, আমরা আসলে অনেক অ্যাডভান্স ইডিএ করব। তো এই জিনিসগুলো আমরা দেখি যে আসলে কিভাবে ইডিএ গুলো করতে হয়। ঠিক আছে। সাপোজ আরো আসলে অনেক কিছু আছে, বাট তার আগে আমরা একটু কোশ্চেন নিয়ে নিই, তারপর আমরা আবার ডিপ ডাইভ করবো। জি ভাইয়া, বলেন। টেনশন, হ্যাঁ, বলেন ভাই। ভাইয়া আমি একটা কোশ্চেন ছিল, আপনি যেহেতু বলছেন এআই এর মাধ্যমে ইডিএ করা যায়, এখন প্র্যাকটিক্যাল করার সময় মানে প্র্যাকটিক্যাল যখন প্রজেক্ট গুলো করেন ওইখানে কি এর হেল্প নিয়ে ইডিএ করেন নাকি নিজেরাই করা হয়? আচ্ছা। মানে ওইখানে কি তো হেল্প নেওয়া ভাইয়া, হয় মানে আপনারা যখন হ্যাঁ, প্র্যাকটিক্যালি করার চেষ্টা করেন? হ্যাঁ, ডেফিনেটলি হেল্প নেই, মানে সব মানে সত্যি কথা বলতে কি, মনে করেন যে
অনেক ক্ষেত্রে হয় যে যে ফার্স্ট অফ অল অনেক ফাস্ট ডেলিভারি দেওয়া লাগে অনেক ক্ষেত্রে। তখন আমরা চাই যে সময়টা যতটা সেভ করা যায়, আমরা ইডিএটা অনেক ক্ষেত্রেই ফাস্টার মানে মেশিনকে দিয়ে অ্যাটলিস্ট যেন বেসিক স্ট্রাকচারটা সে ভ্যালিডেট করতে পারে। যে বেসিক যে মনে করেন আমরা যে বেসিক অপারেশন গুলো যেমন হচ্ছে নাল ভ্যালু চেক করা, ঠিক আছে, তারপরে বিভিন্ন পেয়ার প্লটিং করা, বিভিন্ন হচ্ছে ভ্যারিয়েবল জি গুলো জি পেয়ার জি প্লটিং করে, এই ধরনের বিষয়গুলো আমরা চাই যে এআই কাম আপ করতে পারুক। আমরা হয়তো পরে ওইগুলা থেকে কিছু ইনসাইট নিয়ে আরো কিছু এক্সপার্টিস যাদের জি, আছে, প্লাস ডোমেন মাইনাস করলেন, এক্সপার্টিস। এটা আলাদা এক্সট্রা করলেন, কিন্তু মানে করেন তাই তো, মানে প্র্যাকটিক্যাল যে জি। লাইফও করেন তো আপনারা। ওকে। আপনাদেরকেও বলবো যে ডেফিনেটলি এটাকে ইউটিলাইজ করতে, কারণ সবগুলা কমান মনে রাখাটা আমি বলবো ইটস নট ফিজিবল, আর মনে রাখা উচিত না। আপনারা জি। ডেফিনেটলি ট্রাই করবেন ওভাবে করতে। আচ্ছা। ওকে। জি ভাই, থ্যাংক ইউ। আমরা ভাইয়া ভাইয়া বলবো? সুপারভাইজিং নিয়ে কথা বলছি। হ্যাঁ বলেন। ভাইয়া বলবো? ভাইয়া, ইডিএ তে আমার মানে হচ্ছে ডাটা সেটে তো অনেক ডাটা হচ্ছে গিয়ে থাকবে না। তারপরে হুম। সেই ডাটাগুলো আমরা হচ্ছে ইম্প্রোভাইজ করব, মানে অন্য ডাটা থেকে মানে জি। অ্যাভারেজ করে সেটা বুঝছি। কিন্তু ধরেন কিছু ডাটা মানে কোনোই নাই, তো ওই হুম। ফিচারটা কি আমরা বাদ দিব না রাখবো না কি করব? এটা হচ্ছে ফার্স্ট জি। কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইডিএ তে তো আমরা হচ্ছে গিয়ে একটা ডাটা সেটে তো অনেকগুলা ফিচার আছে। তো যে ফিচার গুলা আমার মানে লাগবে না, বা যে ফিচার গুলা আমার মডেল হুম। ট্রেনিং এ আসবে না, এ- সেই ফিচার গুলা যে আমরা বাদ দিব, ওইটার ডিসিশন কিভাবে নেওয়া হবে? আচ্ছা। তো প্রথম যেটা বলুন যে আসলে সেকেন্ডে আগে বলি যে আসলে কিভাবে সিলেক্টটা করি। তো সিলেক্টটা করার জন্য আসলে বিভিন্ন হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স ভাবে বানাই আমরা, যে একটা ভেরিয়েবল আমাদের টার্গেট ভেরিয়েবলটাকে কতটা ইম্প্যাক্ট করছে। যদি আমরা দেখি যে এইখানে আমাদের হচ্ছে টার্গেট ভেরিয়েবল কোনটা, আমাদের টার্গেট ভেরিয়েবলটা হচ্ছে সার্ভাইভড। আমরা সার্ভাইভ। কি করব আমাদের তো এখানে, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের 12টা যে 11টা যে অন্য কলাম আছে, সাপোজ প্যাসেঞ্জার আইডি, স্যার, তারপরে হচ্ছে ক্লাস ক্লাস নাম টাম, হ্যাঁ, তো এগুলার হচ্ছে এই সার্ভাইভড এর সাথে আমরা কোরিলেশন করে দেখবো। এটা আমরা একটু কয়েকটা ক্লাস পরেই দেখবো, কোরিলেশন করে দেখবো যে আসলে কোরিলেশন একটা ভ্যালু আছে। একটা মনে করেন এটা একটা পজিটিভ ভ্যালু হতে পারে, আবার একটা নেগেটিভ ভ্যালু হতে পারে। হ্যাঁ, তো মনে করেন প্যাসেঞ্জার আইডি আর হচ্ছে সার্ভাইভ, এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমার মনে করেন প্যাসেঞ্জার আইডি 1, তার মানে কি আমি আসলে সার্ভাইভ করছি কি না এটা আসলে বলা, মানে এটা কোনো যুক্তিকর বিষয় না আসলে। যেমন প্যাসেঞ্জার আইডি, তারপরে হচ্ছে সাপোজ হচ্ছে মনে করেন আরো কি আছে, হ্যাঁ প্যাসেঞ্জার আইডি মনে করেন এখানে, বা টিকিট, হ্যাঁ, টিকিটটা হতে পারে না, টিকিটটা ইম্পর্টেন্ট হতে পারে, কেউ মনে করেন দামি টিকিটে উঠছে তার সার্ভাইভ করার চান্সটা হয়তো বেশি। হ্যাঁ, বাট প্যাসেঞ্জার আইডিটা কোনোভাবে আমার মানে ইম্পর্টেন্ট হওয়ার কথা না। তো এই ক্ষেত্রে হয়তো এটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ হচ্ছে কোরিলেশন রাখবে এই দুইটার মধ্যে। আবার মনে করেন যেমন আমরা হচ্ছে এই জেন্ডারের কথা বলবো, এটার সাথে যদি সার্ভাইভড ইয়া দেখি আমরা, আমরা দেখবো যে এটার হচ্ছে কোরিলেশনটা পজিটিভ হবে। হ্যাঁ, তো পজিটিভ হবে মানে কি, এটা হচ্ছে খুব ইম্প্যাক্টফুল, মানে এটার হচ্ছে ইম্প্যাক্টটা আছে। আবার অনেক আমরা আরো কিছু করি, আমরা কিছু কলাম তো ডেফিনেটলি বাদ দিব, আর আমরা একটা জিনিস করতে পারি, যেমন হচ্ছে এখানে নাম আছে, হ্যাঁ, সাপোজ নামের মধ্যে হচ্ছে বিভিন্ন পদবি পাইতে পারি, যেমন মনে করেন লেফটেন্যান্ট, হ্যাঁ, লেফটেন্যান্ট বা হচ্ছে স্যার বা হচ্ছে ম্যাডাম। ওরা তো আসলে যারা ছিল তাদের তো বিভিন্ন পদবি ছিল, তাই না? আমরা কি করতে পারি, এই পদবিগুলো হয়তো ইম্পর্টেন্ট, যারা হচ্ছে পাওয়ারফুল মানুষ ছিল তারা হয়তো বেঁচে গেছে বা সার্ভাইভাল রেট তাদের বেশি। তো এইটা থেকে আমরা কি করতে পারি, নাম থেকে টাইটেল টাইটেল প্লাস হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে কি আলাদা করতে পারি, ঠিক আছে, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। তো এটা সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে যে আমরা হচ্ছে এই ক্ষেত্রে এইভাবে হচ্ছে ইয়াটা করতে পারি, সাপোজ এখান থেকে টাইটেলটাকে একটা আলাদা কলাম বানিয়ে ফেলবো, হ্যাঁ, আর ফার্স্ট নেম বা টাইটেল এটাকে মনে করেন এটাকে আলাদা কলাম বানিয়ে ফেললাম। তো এই ক্ষেত্রে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং বলে একটা টার্ম আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং। আমরা দেখবো যে আসলে ফিচার ইঞ্জিনিয়ারিং করে কি লাভ হয়। ফিচার ইঞ্জিনিয়ারিং করে আরেকটা জিনিস হতে পারে, সাপোজ আপনার কিছু ডাটা, মনে করেন আপনার একটা ডাটা হচ্ছে মিটারে আছে সাপোজ, হ্যাঁ, আপনার ওটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করলেন, এটা একটা ফিচার ইঞ্জিনিয়ারিং হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের কনভার্সেশন গুলা, ট্রান্সফরমেশন গুলা, বাট কলাম বাদ দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডাটার নেচারের উপর। যেই ডাটাটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে না আমার টার্গেট ভেরিয়েবলকে, সেই ডাটাটা আমার দরকার নেই। আর ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে আসলে সাপোজ আপনার 70% মিসিং ভ্যালু, ভাই, সাপোজ
হ্যাঁ, এই এই ক্ষেত্রে কি হবে, 70% যদি মিসিং ভ্যালু হয় সেক্ষেত্রে কিন্তু ওই ওই কলামটা কিন্তু মানে ওই কলামটা কিন্তু ইম্প্যাক্টফুল না, কারণ মোস্ট অফ দ্য ডাটাই মিসিং। আমরা যদি অগমেন্টেশন করতে যাই, সাপোজ এটাকে অগমেন্ট করে ফিল আপ করতে যাচ্ছি, বাট এই ক্ষেত্রে হবে কি যে আপনার গেসটা হচ্ছে মোস্টলি যে 30% আছে, এটা খুবই কম কম রেঞ্জ, ঠিক আছে। গেসটা একটু একটু ভ্যারিয়েশনটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, যে ভ্যারিয়েশনটা আছে, ভ্যারিয়েন্সটা সেটা কিন্তু অনেক বেশি হবে, তো যেটা আমরা চাই না। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আমরা যেটা আমরা করি যে 50%-এর চেয়ে বেশি হলে মোস্টলি আসলে বাদ দিয়ে দেওয়া উচিত আসলে, ঠিক আছে ভাই। তো এটা ডিপেন্ড করে আসলে ইউজ কেস অনুযায়ী, আমরা অনেক সময় রাখি অনেক সময় রাখি না। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এস এসকিউসি এর পার্টটা কাইন্ডলি, ঠিক আছে আমরা তাহলে এটা বলতেছি, বাট আমি একটু আবার সবাই ক্লিয়ার করে দিই, আবার কোশ্চেন নিব, ঠিক আছে। ভাই একটা বিষয় একটু জানার ছিল। জি বলুন। ভাই এই যে বিভিন্ন ডাটা সেটের ক্ষেত্রে তো এই যে ডোমেন অ্যানালাইসিস আলাদা রকম হয়, আপনি যেরকম বললেন যে নেমের টাইটেলটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, বাট এমন কিছু কিছু উম, ডাটা সেট আছে যেখানে নেম নাই, অন্য ধরনের ডাটা সেট। তো এই ধরনের ডোমেন নলেজ কি মানে কিভাবে গেইন করতে হবে, মানে এই ডাটা সেটের জন্য স্পেসিফিক কোন কোন ফিচার ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট না? জি ভাইয়া, সো বেসিক্যালি ডোমেন নলেজটা মনে করেন যে আপনার অন্য ডোমেনের আছে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি ডোমেন এক্সপার্ট কি ইনভলভ হতে হবে। সে আপনাদেরকে গাইড করবে যে আসলে কোন কোন ফিচার গুলো ইম্প্যাক্টফুল, কারণ আপনি মনে করেন বেসিক ইডিএ করে কিছু ফিচার বের করতে পারছেন, বাট আরো তো কিছু ফিচার জি আছে জি। যেটা হয়তো আপনি জানেন না। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা যেটা করি, আমরা সাপোজ লিগাল একটা কাজ করতেছি, লিগাল একটা ডাটা সেট আছে বা কমপ্লেন্সের ডাটা সেট আছে, হ্যাঁ। এক্ষেত্রে ডেফিনেটলি আমরা কি আমাদের সাথে হয় কি একটা থার্ড পার্টি, একটা যারা হচ্ছে প্রজেক্ট আনছে তারা ইনভলভ থাকে, পুরো জিনিসটা হচ্ছে তারা ভ্যালিডেট করে যে ডাটা সেট বানানোটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তো তারা কিন্তু আসলে জানে যে আসলে ফিচার কোনটা হচ্ছে, তারা হয়তো মডেলটা জানে, আমরা জানি, বাট তারা ডেফিনেটলি এইটা আসলে কোলাবোরেশনের মাধ্যমে। তো আপনি অলওয়েজ যে ইডিএ করে একদম আপনার ইডিএ পারফেক্ট হবে না কখনো, আপনাকে ডোমেন এক্সপার্ট নলেজটা না থাকলে দেয়ার উইল বি গ্যাপ। সো ডেফিনেটলি আই উড সাজেস্ট এই ধরনের প্রবলেমে ডোমেন এক্সপার্টটা দরকার, ঠিক আছে। আচ্ছা। আর আর ভাই কিছু কিছু মিসিং ভ্যালু বের করার জন্য তো আমরা তো কিছু লিনিয়ার রিগ্রেশন বা অন্য মডেলও ইউজ করি, তাই না? মিসিং ভ্যালু জি জি। ইউজ করে হম। এমএল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আবার এখন একটু ইনমিউট করে দিলাম, আবার দিচ্ছি সুযোগ। Okay, তো এস সিকিউটা একটু রিভিউ করে দিই, যেহেতু একজন ভাইয়া কোশ্চেন করছে। তো এস সিকিউ হচ্ছে, সাপোজ হচ্ছে আমি যেটা বলছিলাম, এটা মনে হয় মোডের কথাটা বলা হয়েছে, এমন সাপোজ করে যাই। সিকিউ হচ্ছে কোন পয়েন্ট থেকে এমবার্ক করছে, হ্যাঁ। তো সো তিনটা পয়েন্ট থেকে এমবার্ক করা যায়, একটা হচ্ছে সাউথ হ্যাম্পটন, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি, সি নাম ভুলে গেছে, একটা হচ্ছে কুইন সামথিং, হ্যাঁ। তো তিনটা জায়গা আছে, তিনটা জায়গা থেকে আসলে হচ্ছে আপনি এমবার্ক করতে পারবেন টাইটানিকে, মানে তখন মানুষ এমবার্ক করছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে দুইজনের ভ্যালু তো মিসিং আছে, হ্যাঁ, দুইজনের ভ্যালু তো মিসিং আছে, আর এটা একটা ক্যাটেগরিক্যাল ভ্যালু। ক্যাটেগরিক্যাল ভ্যালু হচ্ছে আমরা মোস্ট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা কি করি, মোড দিয়ে রিপ্লেস করি। এখানে মোড হচ্ছে 644 জন, হচ্ছে এস এস ক্যাটেগরি, এস থেকে উঠছে, সাউথ হ্যাম্পটন থেকে উঠছে। তো আমরা এখানে কি করবো, যে দুইজনেরটা মিসিং আছে সেটা হচ্ছে এস থেকে নিয়ে নিই, ক্লিয়ার। আচ্ছা, তো এটা ছিল বেসিক ইডিএ। আরো হচ্ছে আসলে ইডিএ আসলে অনেক ডেপথ আছে, বাট ডেফিনেটলি যেটা বলবো, আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমরা আমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মেশিন লার্নিং এর ডাটাটা, হ্যাঁ, ডাটা ইজ দ্য কোয়ালিটি। আপনার যদি ডাটা ভালো না থাকে, আপনার সাপোজ আমরা আসলে অনেক মডেল জানি, আমরা জানবো ইভেনচুয়ালি, হ্যাঁ, আমরা জানবো যে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ডিসিশন ট্রি আছে, তারপরে নিভ বায়াস আছে, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট আছে। দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম, যেগুলো আসলে আমরা পড়বো যে আসলে কিভাবে অ্যালগোরিদমটা কাজ করে, অ্যালগোরিদমটা কিভাবে ইউজ করা যায়। বাট ট্রাস্ট মি, আপনার ডাটা যদি মনে করেন ভালো না হয়, আসলে আপনি যত ভালো অ্যালগোরিদম ইউজ করেন না কেন বা যতবার রানই করেন না কেন, আপনি ওভারফিট করে ফেলবেন, হ্যাঁ। আপনি ওভারফিট করে একটা টার্ম আছে, ওভারফিট বেসিক্যালি হচ্ছে মডেলটাকে এতটা কমপ্লেক্স বানানো, যেটা আপনার ওভারফিট মানে হচ্ছে মডেল বেসিক্যালি বেসিক্যালি মেমোরাইজ মেমোরাইজ ইওর ডাটা সেট, হ্যাঁ, ট্রেন ডাটা, মেমোরাইজ ইওর ট্রেন ডাটা, হ্যাঁ। তো আপনার এখানে 891 জনের ডাটা আছে, সাপোজ আপনি 891 জনের ডাটা দিয়ে মডেল ট্রেন করতেছেন, ও হচ্ছে অ্যাকুরেসি দিচ্ছে 99% ভ্যালিডেশনে, হ্যাঁ, ভ্যালিডেশন দিচ্ছে। বাট যখনই যখনই আমি টেস্ট ডাটায় টেস্ট করব, টেস্ট ডাটা তো এখনো দেখে নাই, হ্যাঁ, ভ্যালিডেশনটা কিন্তু সে জানে, ভ্যালিডেশনটা কেন সে জানে, ভ্যালিডেশনটা সে লসটা কমাচ্ছে।
আর টেস্ট ডাটাতে সে এখনো দেখেনি। টেস্ট ডাটাতে আবার কি হবে, ওভারফিট মডেলগুলোর সমস্যা, এরা হচ্ছে ভ্যালিডেশন খুব ভালো করে, বাট টেস্টে গিয়ে একদম ধরা খায় যায়। টেস্টে গিয়ে মনে করেন 65 পাইছে, ঠিক আছে। তো দিস ইজ আ ভেরি ব্যাড অ্যাকুরেসি এরকম একটা প্রবলেমের জন্য। সো ওভারফিটিং বিষয়টা হচ্ছে যে আপনার মডেল কি করে, আপনার যে ট্রেন ডাটাটা আছে, ট্রেন ডাটাকে একদম মুখস্থ করে ফেলে, মানে ও জানে যে এই ডাটাটা এখানে এই আছে ওই আছে, ঠিক আছে, মুখস্থ করে ফেলতেছে জিনিসটা। আর সমস্যাটা হচ্ছে যে আমরা যখনই রিয়েল ওয়ার্ল্ডের ডাটা দিয়ে কাজ করবো, মানে মোস্ট অফ দ্য টাইম কি হয়, তো আমরা মনে করেন যে মডেলটা ট্রেন করছি, এই মডেলটা যখনই হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডের একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা ডাটা সেট দিয়ে দেখতেছি, এতদিন তো আমরা ট্রেন ডাটা, ডামি ডাটা বা ডাটা বানিয়েছি সাপোজ, বাট সেটা কি হবে, রিয়েল ওয়ার্ল্ডের ডাটার সাথে আপনার রেজাল্টে দেখবেন খুব ভালোই ভ্যারিয়েন্স থাকে, ঠিক আছে। তখন আমার কি করা লাগবে, আমাকে ইনক্রিমেন্টালি রিয়েল ওয়ার্ল্ডের ডাটা কিন্তু আমার মডেলে ফিট করতে হবে। মেশিন লার্নিং কিন্তু একটা খুবই ধৈর্যের একটা মানে একটা এটা কিন্তু আসলে আপনি একবার একটা মডেল ট্রেন করছেন এটা হয়ে যায় না। আপনাকে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ডাটা দিয়ে বারবার হচ্ছে চেক করা লাগে যে আমার মডেলটার ভ্যারিয়েন্স কেমন আসতেছে, আমার মডেল কি খুব বাজে পারফর্ম করতেছে, যদি সেক্ষেত্রে বাজে পারফর্ম করে আমরা আবার রিট্রেন করি, ঠিক আছে। আমরা আসলে দেখবো যে মডেল কিভাবে ট্রেনিং করে অ্যালগোরিদম গুলা দিয়ে। তো অলওয়েজ মনে রাখবেন যে আপনাকে যেই প্রবলেমই দেওয়া হোক না কেন, সবার আগে ট্রাই করবেন ডাটাটাকে বুঝতে, ডাটাটাকে সময় দিবেন। তো আমি আমি যেটা করি, আমার যদি বলি, আমাকে যখন একটা মেশিন লার্নিং দেওয়া হয়, হ্যাঁ, তো মানে একটা প্রবলেম দেওয়া হয় সাপোজ, আমি মোস্টলি কি করি, যে আমি হচ্ছে খুব কুইকলি কি করি, সাপোজ এটা একটা ডাটা, সাপোজ আপনার কাছে প্রায় 1,000 জনের ডাটা আছে সাপোজ। সবার বেস্ট ওয়ে কি, বেস্ট ওয়ে হচ্ছে শুরুতেই আপনি ডাটাটা থেকে একটা সাবসেট নিবেন, শুরুতেই কিন্তু 1,000টা ডাটা নিবেন না। কারণ মনে করেন এটা একটা ইমেজের ডাটা সাপোজ, হ্যাঁ, ইমেজের ডাটা যদি আপনি রান করেন ফুটাতে, তো মোস্টলি আপনার জিপিইউ লাগতেছে, এই লাগতেছে ওই লাগতেছে। তো এটা একটা লম্বা প্রসেস, অনেক এমনও হয় যে আমরা 10-12 ঘন্টা ধরে একটা মডেল ট্রেন করি, আপনার যদি এত ডাটা থাকে, যত ডাটা থাকবে ট্রেন করতে তত সময় লাগবে। So আমরা কি করতে পারি, একটা ছোট সাবসেট নিব ফার্স্ট, হ্যাঁ, ছোট সাবসেট নিয়ে এই সাবসেটটাকে আগে আমরা ভাগ করব, ট্রেন, ভ্যালিডেশন, হ্যাঁ, আর সাপোজ টেস্ট ভাগ করছি। ভাগ করার পর এইটাকে আমরা কি করব, আমাদের খুব ফাস্ট, এটা আমরা খুব ফাস্ট, মানে আমি আমি এই স্টেপটা খুব ফাস্ট করি, হ্যাঁ। আমরা খুব ফাস্ট হচ্ছে একটা মডেল ট্রেন করে ফেলবো, আমরা একটা মডেল ট্রেন করে ফেলবো এরকম করে, 70%, 20%, 10% নিয়ে একটা মডেল ট্রেন করে ফেলবো। আর এই ক্ষেত্রে আমরা চাবো আমার মডেলটা যেন ওভারফিট করুক। আপনার একটু অবাক হতে পারেন, বাট এই ক্ষেত্রে আমরা চাবো আমাদের মডেলটা যেন ওভারফিট করুক। এর রিজনটা হচ্ছে আমাদের ডাটা সেট খুবই কম। আমাদের এত কম ডাটায় যদি আমাদের মডেল ওভারফিট না করে, তার মানে কি, আমাদের অ্যালগোরিদম বা আমাদের অ্যাপ্রোচটা বাজে। আমাদের এত কম ডাটায় আমরা চাবো যে মুসলাম মানে 300 না, তারপর আরো কম, সাপোজ 200 আছে, তো এই ক্ষেত্রে আমরা ওভারফিট করলে আমাদের আসলে কোনো ইস্যু নাই, হ্যাঁ। ওভারফিট করলে সমস্যা নেই, বাট আমরা এখানে কি হবে, আমরা ডাটাটাকে রেডি করে ফেলবো, ডাটাটার ইডিএর করার প্যাটার্নটা শিখে যাব, ঠিক আছে। অ্যাটলিস্ট বেসিক প্যাটার্নটা, বা মানে ইডিএ তো আসলে পুরো ডাটাতেই করবো, ইডিএ কিন্তু পুরোটাই করবো, এখানে আবার যেন কারো কনফিউশন না থাকে। ইডিএ কিন্তু আমরা পুরো ডাটাটাই করবো, পুরো ডাটা ইডিএ করে ফেলছি, সাপোজ এখানে 1,000টা ডাটা আমরা ইডিএ করছি বিভিন্ন হচ্ছে ক্লিনিং করছি, হ্যাঁ, পুরো ডাটাটাই উপরে করতেছি, 1,000টা ডাটার উপর করতেছি। বাট এরপরে কি করবো, ওই 1,000টা থেকে ক্লিন ডাটা থেকে 200টা নিয়ে আমরা খুব ফাস্ট একটা মডেল বানিয়ে ফেলবো। এটার কারণ হচ্ছে আমরা এই ইনিশিয়াল প্রসেসটা খুব ফাস্ট করতে চাই, ঠিক আছে। এখানে ওভারফিট করুক কোনো সমস্যা নেই। এরপরে এরপর আমরা কি করব, আমরা এখন হচ্ছে ওভারফিট করে ফেলছি, এরপর আস্তে আস্তে আমরা এখন আমার মনে করেন আরো আরো হচ্ছে 500টা নিলাম, হ্যাঁ। আমার কাছে এখন কত ডাটা আছে, 200 আগে ছিল, আরো 500 নিলাম, 700 ডাটা আছে। এই 700 ডাটা দিয়ে আমরা এখন কি করব, আমরা এখন ট্রাই করব যে এইটাকে এখন যাতে এমন ভাবে ট্রেন করতে যাতে হচ্ছে মডেলটা ওভারফিট না করে, এখন হচ্ছে মডেলটা ওভারফিট না করে, ঠিক আছে। লাস্টে লাস্টে আরো 300 ডাটা দিব, 300 প্লাস আগে আগে 700 ছিল, আরো 300 দিব। এখন আমার কাজটা হবে যে, হ্যাঁ, আমি এখন বুঝছি যে আমার মডেলটা ওভারফিট করতেছেন, এখন আমি কি করব, আমার এখন ইভালুয়েশনটা এখন ফুল মডেলটা দিয়ে দিচ্ছি, আর আমি এখন ইভালুয়েশনে ফুল ফোকাস করবো। তো আমি বলতে চাইলে যে মনে করেন এই প্রসেসটা করতে আপনার 50%, আপনি হচ্ছে টোটাল আপনার প্রজেক্টের টাইম লাইনে আপনি হচ্ছে 50% টাইমে ফুল দুইটা ধাপ করে ফেলবেন, ধাপ করে। বাট আপনার এই এই স্টেপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার ইভালুয়েশনটা করা। আপনার ইভালুয়েশন করে আপনাকে গিয়ে বুঝতে হবে যে হ্যাঁ, আপনি 50% যে সময় ইভালুয়েশন করবেন বেশি করে, সাপোজ হচ্ছে আপনি আগে হচ্ছে সিলেক্ট করবেন যে আমার অ্যাকুরেসি ম্যাট্রিক্স গুলা কি হওয়া উচিত, বা আমার হচ্ছে, হ্যাঁ, মানে এখানে তো আপনি অলরেডি জানেন যে আপনার কি হওয়া উচিত, বাট এখানে আসলে আপনি আপনি হচ্ছে সাপোজ আরো কিছু অ্যাড করবেন, প্লাস হচ্ছে আপনি হচ্ছে কিছু রিয়েল ওয়ার্ল্ডের ডাটা দিয়ে চেক টেস্ট করবেন যে আপনার এখন, হ্যাঁ, আপনার 1,000টা ডাটা ট্রেন হয়ে গেছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, আপনি এখন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ডাটা দিয়ে টেস্ট করবেন এই মডেলটাকে, যেহেতু এটা ফুল ডাটার উপর ট্রেন।
তখন কি করবেন, এটাকে হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডের ডাটাটা আছে সেটা দিয়ে ইনক্রিমেন্টালি আপডেট করবেন। এই 1000টার সাথে আবার রিয়েল ওয়ার্ল্ডের মনে আপনি আরো 200 ডাটা পাইছেন। ইটস আ প্রসেস, মানে এটা হচ্ছে একটা মেশিন লার্নিং, কিন্তু হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস। আমরা হচ্ছে ফার্স্টেই খুব ভালো অ্যাকুরেসি যদি পেয়েও যাই, ওটা কিন্তু ওভারফিট করার একটা চান্স থাকে। হ্যাঁ, তো আমাদেরকে খুব বুঝে শুনে আসলে লাগাইতে হবে যে আসলে মডেলটা ওভারফিট করছে কিনা রিয়েল ওয়ার্ল্ডে। মডেলটা আমাদের হচ্ছে টেস্ট ডাটা সেট, ট্রেন ডাটা সেটে 90 করতেছে ভ্যালিডেশনে, বাট আবার হচ্ছে টেস্টে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে, টেস্টে গিয়ে আবার কম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে প্রবলেম গুলা, এই যে ওভারফিটের প্রবলেমটা, এই ওভারফিটের প্রবলেমটা একটা ইস্যু। আরেকটা আরেকটা ইস্যু আছে আন্ডারফিট। মানে একদম মডেলটা খুবই সহজ সরল হয়েছে, এতটাই সহজ সরল মডেল যে মানে খুব সহজ ভাষায় হচ্ছে মডেল সহজ সরল হয়েছে, যে ও হচ্ছে বেসিক ডাটার প্যাটার্নটাই বোঝে না, যে ডাটাটার যে প্যাটার্নটা আছে ওটা বোঝার তার ক্ষমতাই নেই। মানে কমপ্লেক্স এত ইজি মডেল, তো ওর আসলে সমস্যা আছে। আমরা কি করব, ওভারফিটও করব না, আমরা আন্ডারফিটও করবো না, এর মাঝে মাঝে একটা জিনিস আছে যেটাকে বলে বেস্ট ফিট। আমাদের টার্গেটটা থাকবে এই বেস্ট ফিটটা করা, ঠিক আছে? তো আমরা এটার হচ্ছে কিভাবে বুঝতে হয় যে ওভারফিট হয়েছে কিনা আন্ডারফিট হয়েছে কিনা, হ্যাঁ, সেগুলো আমরা দেখবো। জাস্ট টু গিভ ইউ মানে আপনাদেরকে একটা হিন্ট দেওয়া যে আসলে প্রসেসটা কিভাবে হয়, আমরা কিভাবে করি, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আমরা হচ্ছে সুপারভাইজ লার্নিং নিয়ে অনেক কথা বললাম। তো আমরা দেখবো অ্যালগোরিদম, অনেকগুলো অ্যালগোরিদমের নাম বললাম, আপনাদের অনেক কিউরিয়াসিটি হতে পারে। অ্যালগোরিদম গুলো খুবই চমৎকার সুপারভাইজড এর ক্ষেত্রে। সেম ভাবে আনসুপারভাইজ বলে একটা লার্নিং আছে, যেখানে আমরা আগে থেকে কোনো লেবেল বলে দিই না। আমরা কিন্তু আগেরটাই কি করছিলাম, সেখানে যে এখানে দেখেন আগেরটাতে কিন্তু আমরা লেবেল গুলো বলে দিয়েছিলাম, যে এখানে 3 ধরনের ডাটা আছে। যেমন হচ্ছে এখানে আমি বলে দিয়েছিলাম নিচে লেভেল আছে, যেখানে লেভেল হচ্ছে কাউ, এলিফ্যান্ট আর ক্যামেল। বাট আমরা আনসুপারভাইজড কিন্তু আমাদের ডাটা সেটটা এমন থাকে যে আমাদের আমাদের কোনো টার্গেট লেভেল থাকে না। আমরা জাস্ট ডাটার মধ্যে প্যাটার্নটা বুঝি আর ডাটাগুলোকে একসাথে করি, ঠিক আছে? তো সাপোজ এখানে আমাদের ডাটার মধ্যে এখানে কোনো লেভেল নাই, কোনো লেভেল নাই, ও অ্যালগোরিদমটা ইউজ করে ডাটাকে প্রসেস করে ও হচ্ছে 3টা ভাগে ভাগ করছে, 3টে এনিমেল আছে। তো এখন হচ্ছে নতুন একটা যদি কাউয়ের এনিমেল দিই, অটোমেটিক কাউকে হচ্ছে আলাদা ক্লাসিফাই করবে, ঠিক আছে? তো এইটার ইউজ কেস যদি বলি, আমরা যারা আমরা তো সবাই ফেসবুক ইউজ করি বা বিভিন্ন ইয়া দেখে ইউজ করি, হ্যাঁ। তো সাপোজ আপনি সাপোজ আপনি হচ্ছে সাপোজ এক ধরনের নিউজ আর্টিকেল দেখেন ফেসবুকে, হ্যাঁ। তো আপনাকে দেখবেন যে ফেসবুক আপনাকে কিন্তু সিমিলার কাইন্ড অফ নিউজ আর্টিকেল আরো দেখাবে, সাপোজ অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরের বা সামথিং। এই যে রিকমেন্ডেশনটা, এটা কিভাবে করে? এটা হচ্ছে বেসিক্যালি তারা হচ্ছে একটা ক্লাস্টার মেনটেন করে। ক্লাস্টার বলতে বোঝায় মানে একই ধরনের টপিক টপিক মিলে একটা ক্লাস্টার গঠিত হয়। সাপোজ হচ্ছে আপনি হচ্ছে এক 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 জনরার হচ্ছে হচ্ছে আর্টিকেল পড়েন, হ্যাঁ। তো এই জনরা গুলোর হচ্ছে একটা ক্লাস্টার বানিয়েছে, সবগুলো জনরার একটা লিস্ট আছে। তো আপনার কি করতেছে, যেমন আপনি যে জিনিসটা দেখতেছেন ওইটার সাথে সিমিলার আর্টিকেল আপনাকে রিকমেন্ড করতেছে। এইটা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্লাস, এখানে কিন্তু কোনো লেভেল নাই। ও কি করতেছে, জাস্ট ডাটা গুলোর উপর ভিত্তি করে যে আমি এই ধরনের সাপোজ তাহমিদ হচ্ছে এই ধরনের ডাটা গুলো দেখে, তো তাহমিদকে হচ্ছে নেক্সট টাইম এই ধরনের সাজেস্ট করি। এগুলো কি করছে, জাস্ট হচ্ছে আমার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা সে বুঝে আমাকে একটা সিমিলার সাজেস্ট করতে পারতেছে। আরেকটা কি হতে পারে, সাপোজ আপনার আপনার মতো আরেকজন ইউজার আছে যারা একই ধরনের আর্টিকেল পড়েন। সাপোজ হচ্ছে এখন এখন কি হতে পারে, উনি একটা পড়ছে, ওটার উপর ভিত্তি করে কি করতে পারে, যেমন হচ্ছে রিড বাই হার, মানে উনি হচ্ছে এটা পড়ছে, ওনার ভালো লাগছে, তো এটাকে ওকেও রিকমেন্ড করে দিল। সো ফেসবুকের এই জিনিসটা যে হচ্ছে এই আনসুপারভাইজ লার্নিংটা, বেসিক্যালি ডাটার প্যাটার্নটা কিন্তু সে বুঝতেছে যে আসলে সিমিলারিটি আছে এই কন্টেন্ট গুলা, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে এই ইয়াটা হয়। আমরা যে ফেসবুকে বিভিন্ন ধরনের ইয়া হয়, এমনকি এখন তো আসলে অনেক সময় হয় যে আপনি একটা জিনিস চিন্তা করছেন, সেটাও দেখবেন যে আপনি রিকমেন্ড পেয়ে গেছেন, ঠিক আছে? যেমন ওস্তাদের সারাদিন এই জিনিস আসতে থাকে। তো এই ধরনের আসলে আপনি হচ্ছে যে ইয়াগুলো আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে বেসড অন আপনার আপনার যে প্রিফারেন্স সেটা অনুযায়ী কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে ফেসবুক বা ইয়া। আরেকটা যদি ইউজ কেস বলি, যে মার্কেট সেগমেন্টেশনটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। সাপোজ আপনার একটা শপ আছে, হ্যাঁ। আপনার শপে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ হচ্ছে কাস্টমার যায়। তো কাস্টমারদের মধ্যে তো আসলে আপনি কোনো লেভেল দিতে পারেন না। আপনি তো সাপোজ আমি আপনার একটা কাস্টমার, আপনি তো আমার বলবেন না যে আপনি লয়াল কাস্টমার বা সামথিং, বাট আপনি কি করবেন, কাস্টমার গুলো বৈশিষ্ট্য আপনার কাছে আছে। সাপোজ আপনার কাছে একটা ডাটাবেস আছে যেখানে কাস্টমার গুলো আসলে কত ফ্রিকোয়েন্টলি বাই করে, কি বাই করে, কত টাকা বাই করে। তো এটা তো আপনি ডেফিনেটলি রাখতে পারেন, ট্র্যাকটা রাখতে পারেন, হ্যাঁ। তো সাপোজ অনেকে তো থাকে, যেমন কিছু দোকানে দেখবেন যে আপনার একটা হচ্ছে নাম্বারের ভিত্তিতে আপনাদেরকে মেম্বারশিপ দেওয়া হয় বা সামথিং। তো এটা কি করতে পারে, তারা কি করতে পারে, আপনার বায়ের ফ্রিকোয়েন্সি, আপনি কেমন বাজেটের বাই করতেছেন, আপনি কবে কবে বাই করতেছেন, এগুলোর ভিত্তিতেও কি করতে পারে, কাস্টমার বেস গুলোকে আলাদা করতে পারে। সাপোজ
কিছু হচ্ছে বলতে পারে যে কাস্টমার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলো 27% হচ্ছে আমার লয়াল কাস্টমার। তো এটা কিভাবে করছে, কাস্টমার বৈশিষ্ট্য সবগুলো আছে, যাদের বৈশিষ্ট্য সিমিলার সেই কাস্টমার গুলোকে একসাথে একটা ক্লাস্টার বানাইছে, আবার যাদের বৈশিষ্ট্য সিমিলার তাদেরকে আরেকটা ক্লাস্টার বানাইছে। যেমন লয়াল কাস্টমার একটা একটা ক্লাস্টার, অ্যাট রিস্ক কাস্টমার হচ্ছে 23%, এই কাস্টমার গুলো একটু রিস্কে আছে, এরা হচ্ছে অনেকদিন ধরে আসে না, ঠিক আছে, এদের একটা ক্লাস্টার বানাইছে। আবার রিসেন্ট কাস্টমার, এটা খুব রিসেন্টলি আসছে, ঠিক আছে, এরকম এরা চ্যাম্পিয়ন ক্লাস্টার, এরা হচ্ছে খুব হাই হেভি হেভি লিফট মনে করেন বা বাজার টাজার করে, তো এদের একটা ক্লাস্টার হতে পারে। তো এটার উপর ভিত্তি করে তারা কিন্তু ডিসিশন নিতে পারে আসলে আমার টার্গেট অডিয়েন্সটা কারা। আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স এরা, তো আমি একটু পর জিনিস রাখলাম যে এটা হচ্ছে চ্যাম্পিয়ন ক্লাস্টার, এদের জন্য আমি একটু এই ধরনের জিনিস রাখবো, এদের জন্য আমি ডিসকাউন্ট রাখলাম, ঠিক আছে। তো মানে ডিসকাউন্ট রাখলে হচ্ছে এরাই এরাই বেশি অ্যাভেল করবে। তো এই ধরনের ডিসিশন গুলো কিন্তু নিতে, এই ডিসিশন গুলো নিতে আসলে এই আনসুপারভাইজ লার্নিং এর যে এই জিনিসটা আছে, অ্যালগোরিদমটা আছে, এটা ডাটার উপর প্যাটার্নটা বুঝে এই ডাটাটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারতেছে, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে এক্সাম্পল যদি দেই, যেমন হচ্ছে ফ্রড ডিটেকশন। আপনার সাপোজ আপনি হচ্ছে ব্যাংকে ট্রানজেকশন করেন, হ্যাঁ, তো আপনার ব্যাংকের যে ট্রানজেকশন গুলো আছে এটার তো ডেফিনেট একটা প্যাটার্ন আছে। আপনি সাপোজ একটা একটা নির্দিষ্ট রেঞ্জে খরচ করেন, সাপোজ হচ্ছে আপনি হচ্ছে সাপোজ 5-10 হাজার টাকা তুলেন মোস্ট অফ দ্য টাইম। হঠাৎ করে আপনি যদি একটা বড় অ্যামাউন্ট তুলেন, তখন কি হবে, এটা একটা আপনার যে ক্লাস্টারটা আছে, আপনার যে খরচ করার যে একটা ক্লাস্টার বানে, যে আপনি এই রেঞ্জে খরচ করেন ওটা একটা ক্লাস্টার বানে। বাট আপনি যখন ওই রেঞ্জটার বাইরে, সাপোজ আপনি একটা খুব বড় অ্যামাউন্ট অফ মানি আপনার ব্যাংক থেকে তুলতেছেন, 5 লাখ বা 10 লাখ, তখন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম কি করে, ব্যাংক থেকে আপনাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আসলে মানে এটা আমি দেখলাম যে আমি একটা জিনিস কিনছিলাম, আমাকে হচ্ছে একটা সিটি ব্যাংক থেকে একটা কল দিয়ে জিজ্ঞেস করছিল আমি কিনছি কিনা, আমি কিনা, হ্যাঁ। তো এই ভ্যালিডেশনটা করে, তো ওইটা কিভাবে ট্রিগার হয়, বেসিক্যালি আমার যে ট্রানজেকশন গুলার হিস্ট্রি আছে ওদের কাছে একটা ক্লাস্টার বানানো আছে, সেই অ্যালগোরিদমটার কাজটাই থাকে ওই ক্লাস্টারের বাইরে যদি কোনো একটা ট্রানজেকশন হয়, সে যাতে হচ্ছে এটা চেক করে যে এটা কি আসলে ভ্যালিড কিনা, ঠিক আছে। তো এই এই যে জিনিসগুলো আছে হচ্ছে ফ্রড ডিটেকশন, এই এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর বিষয়। বেসিক্যালি আমরা ডাটাটাকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইডিএ করব, গোছাবো, ক্লিন করব, দেন আমার অ্যালগোরিদমে ফালাই দিব। তো মেশিন লার্নিং কিন্তু এই জিনিসটা এরকম যে আমার ডাটাটাকে একটু গুছাই ফেলতে পারলে আমি অলরেডি জানি যে অ্যালগোরিদম কোনগুলো আছে, হ্যাঁ। তো আপনার মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে আপনি জানেন যে আপনার কাছে এই অ্যালগোরিদম গুলো আছে, আপনি হয়তো একটা সবগুলোই ট্রাই করলেন। আবার মানে মানে মজার বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে অ্যালগোরিদম ফিক্সড, এখানে আসলে কোনো ইয়া নেই, হ্যাঁ। বাট এখানে ইয়াটা হচ্ছে আপনার ডাটাটা সুন্দর করে প্রিপেয়ার করতে পারছেন কিনা। আরো একটা জিনিস আছে হাইপার প্যারামিটার, হ্যাঁ। আপনার যে অ্যালগোরিদম গুলো থাকে, অ্যালগোরিদম গুলোর কিছু কিছু প্যারামিটার থাকে, আমাদের যেমন ফাংশনের প্যারামিটার থাকে না, আমাদের তো মনে করেন একটা ফাংশন, একটা সাপোজ একটা ফাংশন থাকে, ফাংশনে কিন্তু অনেক প্যারামিটার থাকে, যে হচ্ছে এ বি সামথিং এরকম সাপোজ 3টা প্যারামিটার আছে। তো সেম ভাবে হাইপার প্যারামিটার কি হয়, এরকম কিছু কিছু হচ্ছে ভ্যালু যেগুলোকে আমাদেরকে কনফিগার করতে হয়। সাপোজ এই ভ্যালু গুলোকে আমাকে কনফিগার করতে হচ্ছে, এটার ভ্যালুটা কত হলে আমার অ্যালগোরিদমটা অপটিমালি কাজ করে। সো মেশিন লার্নিং এর একটা বড় পার্ট হচ্ছে এই হাইপার প্যারামিটার গুলোকে টিউন করা। আপনারা এটা শুনে হয়তো থাকছেন যে হাইপার প্যারামিটার টিউনিং, যদি কারোর কেউ শুনে থাকছেন। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যে আপনি হয়তো একটা অ্যালগোরিদম সিলেক্ট করে ফেলছেন যে হ্যাঁ আমার মডেলের জন্য এই অ্যালগোরিদমটা ভালো, But এই অ্যালগোরিদমটার যে প্যারামিটার গুলো আছে আমাকে কিন্তু ওগুলোকে টিউন করতে হবে। ওগুলো যদি আমি টিউন না করি তাহলে কিন্তু আমি মডেলটাকে আমার মতো করে আমার স্পেশালাইজ টাস্কের জন্য ইউজ করতে পারবো না। যেই প্যারামিটার গুলো দেওয়া থাকে, হাইপার প্যারামিটার থাকে, ওগুলো জেনারেল কেসে থাকে, ঠিক আছে। বাট আমরা কি করব, ওটাকে টিউন করে আমাদের ইউজ কেস অনুযায়ী ওটাকে আরো রিফাইন করবো, বেটার করবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে হাইপার প্যারামিটার টিউনিং কি, ঠিক আছে। তো আনসুপারভাইজ লার্নিং নিয়ে আমরা কথা বললাম। তো আসলে অনেক কিছু করা যায়, পার্সোনালাইজ রিকমেন্ডেশন, ফ্রড ডিটেকশন, ডিজিজ ডায়াগনোসিস ফ্রম ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ আছে, ইমেজ গুলোর মধ্যে হয়তো সিমিলারিটি দেখে ক্লাস্টার বানিয়ে ফেলছে। তো ক্লাস্টারিং খুবই পাওয়ারফুল একটা টেকনিক, আর আমরা অনেকগুলো ক্লাস্টারিং অ্যালগোরিদম দেখবো। তো ক্লাস্টারিং নিয়ে অনেক কথা হবে। এরপরে যদি বলি, আমরা একটু আরেকটু বোঝার সুবিধার্থে আমরা কি করছি যে এইখানে যে সার্ভাইভ কলমটা ছিল আমরা এটাকে বাদ দিয়ে দিছি, ডিএফ ডট ড্রপ ইউজ করলে, এই কলমটা ইউজ করার মানে হচ্ছে ডিএফ ডট ড্রপ মানে ড্রপ দিয়ে যদি কলম নেম দিই আমার ওই কলমটা ডিলেট হয়ে যায়। তো এখান থেকে আমার যে ডাটা সেটটা ছিল এখান থেকে এখন সার্ভাইভ কলমটা বাদ হয়ে গেছে, হ্যাঁ। তো আমার কিন্তু সার্ভাইভ কলমটা নাই। তো এখন আমার কলম কয়টা আছে, 11টা কলম আছে। আমরা যদি একটু দেখি কয়টা কলম আছে, ডিএফ আনসুপারভাইজড ডট কলমস সাপোজ, এখানে কোনো এখানে কোনো ইয়া নেই, সার্ভাইভাল কিছু সার্ভাইভ কিছু নাই। তো আমার আমার যে কলামটা ছিল, মানে আমার এটা মানে বোঝানোর যে বিষয়টা হচ্ছে এটাই যে আমার সার্ভাইভ কলামটা এখানে নাই। তো আমি এখন কি করতে পারি, সেম ভাবে
সেম ভাবে একটা আনসুপারভাইজ লার্নিং এর একটা অ্যালগোরিদম ইউজ করে কি করতে পারি, প্যাসেঞ্জার গুলোকে ক্লাস বানাইতে পারি। সাপোজ আপনার কাছে 891 জন আছে, আপনি 891 জনকে দুইটা ক্লাসে ভাগ মানে দুইটা ক্লাস্টারে ভাগ করবেন। 891 জন মনে করেন, জনের মধ্যে মনে করেন মানে মানে আপনার অ্যালগোরিদমটা এরকম হবে যে একটা নতুন ডাটা আসলে ওকে হয়তো সার্ভাইভ ক্লাসে পাঠাবে, মানে সার্ভাইভ ইকুয়ালস টু 0-তে পাঠাবে, অথবা সার্ভাইভ ইকুয়ালস টু 1-এ পাঠাবে। তো দিস ইজ অ্যানাদার ওয়ে টু সলভ দিস প্রবলেম, ঠিক আছে। তো একটা হচ্ছে প্রবলেম, মানে একটা হচ্ছে সুপারভাইজড প্রবলেম থেকেও আমরা যদি টার্গেট লেভেলটা বাদ দিয়ে দেই, তখন আমরা কিন্তু আনসুপারভাইজড ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে হাইব্রিড লার্নিং। হাইব্রিড লার্নিংটা কি? আরেকটা আমি এখানে মেনশন করি নাই, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এটা এটা খুবই একটু অ্যাডভান্স। হাইব্রিড লার্নিংটা কি? হাইব্রিড লার্নিংটা হচ্ছে যে সাপোজ আপনার আপনার হচ্ছে যে ডাটাটা আছে, ডাটাটা থেকে ডাটাটা সাপোজ হচ্ছে আপনার ডাটার 70% হচ্ছে লেবেলড। লেবেল মানে আসলে এতটা অ্যাডভান্স না, লেবেলড আছে, আর 30% লেভেল না, টার্গেট লেভেলের মধ্যে। আপনি কি করতে পারেন, 70% লেভেল দিয়ে এই 30%টাকে, মানে এটা তো সুপারভাইজ, এই 70% এইটাকে দিয়ে হচ্ছে এই 30% আগে ফিল করতে পারেন, ঠিক আছে। তো এটা কাইন্ড অফ সুপারভাইজ প্লাস আনসুপারভাইজ একটা ফিলিং দেয়, যেহেতু এটাতে আগে লেভেল ছিল, এটা আগে ছিল না। সো সুপারভাইজ প্লাস আনসুপারভাইজ মিলে আমরা আসলে এই লার্নিংটা করতে পারি, হাইব্রিড লার্নিংটা। এটা একটা এক্সাম্পল। আর আচ্ছা, তো আসলে সুপারভাইজ লার্নিং এর অনেক অ্যালগোরিদম আমরা শিখবো, মোস্টলি হচ্ছে কেমিন্স শিখবো। কেমিন্স ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যালগোরিদম মেশিন লার্নিং এর। তারপর ডিবি স্ক্যান। ডিবি স্ক্যান হচ্ছে খুবই পাওয়ারফুল একটা অ্যালগোরিদম। আর পিসিএ, এটা তো খুবই চমৎকার একটা অ্যালগোরিদম, যেটার কাজটা হচ্ছে আপনার ডাটা সেটটাকে হচ্ছে মানে ডাইমেনশনটাকে রিডিউস করে, হ্যাঁ, কয়েকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করা বা অ্যাক্সিস বের করা, যেটার উপর ভিত্তি করে আমরা আসলে ডাটাটাকে ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক আছে। মোস্টলি আমার ডাটা ভিজুয়ালাইজেশনে আমরা এই পিসিএটা ইউজ করে ফেলি, বা হচ্ছে মানে ডাটাগুলোর মধ্যে কোরিলেশন কেমন সেটা আমরা দেখতে পারি। তো পিসিএটা আমরা দেখবো। তারপরে ক্লাস্টার ক্লাস্টার আসলে কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো দেখবো, ক্লাস্টার ভিজুয়ালাইজ করে দেখবো। আসলে অনেক কিছু আসলে দেখার আছে আমাদের। আচ্ছা, ডাটা কালেক্ট নিয়ে যদি বলি, ডাটা কালেক্ট আমরা তো আসলে একটা প্রসেস শিখতেছি। ডাটার জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা কি করবো, টাইটানিক এখানে ক্যাগেলে আসবো। ক্যাগেলে এসে আপনি এখন মনে করেন একটা ডাটা লাগবে আপনার হার্ট ডিজিজ নিয়ে। হার্ট ডিজিজ লেখেন, ঠিক আছে, এই দেখেন ডাটা পেয়ে গেছেন আপনি, বা নোটবুক পেয়ে গেছেন। তো ক্যাগেলে আসলে আপনি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা পাবেন, যেখানে এই যে এখানে ডাটাটা আছে হার্ট ডিজিজে। আপনার ইউজ কেস অনুযায়ী আপনাকে হচ্ছে সাপোজ আপনি একটা একটা জিনিস শিখাইছে আপনাকে, আমি হচ্ছে সাপোজ টাইটানিক দিয়ে শিখাইছি আপনাকে ইয়েটা একটা প্রবলেম। আপনি কি করতে পারেন, সেম প্রবলেমটাকে আপনি হার্ট ডিজিজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, মানে যেটা আসলে খুব দরকার। আপনি আসলে তাহলে আপনার কি হলো, আপনি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ক্যাগেল থেকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। সাপোজ অনেক সময় আমাদের ডাটা হচ্ছে অ্যাভেলেবল থাকে না, আমরা কি করতে পারি, আমরা একটা ওয়েবসাইটে যে ওই ওয়েবসাইট, সাপোজ হচ্ছে এই ওয়েবসাইটে গেছি, হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটা স্ক্র্যাপ করে ফেললাম, একটা সেলেনিয়াম বা কিছু একটা ইউজ করে ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করে ফেললাম। স্ক্র্যাপিং হচ্ছে খুবই এসেন্সিয়াল একটা স্কিল। আসলে এখন দেখি যে এজেন্টের মাধ্যমে স্ক্র্যাপিং করে। তারপরে এপিআই থাকতে পারে, সাপোজ অনেক অনেক ইয়া থাকে যা তারা বিভিন্ন এই পাবলিকলি অ্যাক্সেসিবল এপিআই দিয়ে দেয়। তা ওই এপিআই দিয়ে আপনি আসলে ডাটাটাকে কালেক্ট করতে পারেন। ইউজার ফর্ম, আপনি একটা সার্ভে করতেছেন, সার্ভে থেকে কিন্তু আপনি ডাটা কালেক্ট করতে পারেন। তা এছাড়া আপনার ইন্টারনাল কোম্পানি যদি কোনো ডাটাবেস থাকে ওখান থেকে কালেক্ট করতে পারেন। সো দেয়ার আর হিউজ অপরচুনিটি ডাটা কালেকশনের। অনেক সময় আপনি ইমেজ থেকে ডাটা করেন, অডিও থেকে ডাটা কালেক্ট করেন, হ্যাঁ। ইমেজ থেকে ডাটা কালেক্ট করে হচ্ছে আপনি সাপোজ ইমেজ টু টেক্সট বানাচ্ছেন, বা ভয়েস থেকে আপনি হচ্ছে এএসআর বানাচ্ছেন, হ্যাঁ। এএসআর হচ্ছে অটোমেটিক স্পিচ রেকগনিশন। আসলে ভ্যারিয়াস মেথড আছে ডাটা কালেকশনের। আচ্ছা, তো এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট, আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে ডাটাকে আপনি হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারতেছেন। ডাটার যে মিসিং ভ্যালু, যে আউটলায়ার আছে, হ্যাঁ, আউটলায়ার একটা জিনিস আছে। আউটলায়ার বেসিক্যালি হচ্ছে সাপোজ 891 জনের মধ্যে কিছু ডাটা একদম গার্বেজ, মনে করেন 4-5 জনের ভুল ডাটা আছে। এই গার্বেজ ডাটাগুলো কি করতে পারি, আমরা বাদ দিয়ে দিতে পারি। আউটলেয়ার মানে মোস্ট অফ দ্য টাইম আউটলেয়ার জিনিসটা আমরা সাপোজ আমাদের মডেলে ট্রেন না করি, আমাদের মডেলটা আউটলেয়ার দেখলে পারফরমেন্স খারাপ হতে পারে। So আমরা আউটলেয়ার গুলো ইয়া করে দিব, হ্যাঁ। তো ডাটার প্যাটার্নটাকে বুঝতে আমাদেরকে খুবই আইডেন্টিফাই করতে, আউটলেয়ার কমপ্লেক্স হচ্ছে অ্যানালাইসিস করতে আমাদের খুব সাহায্য করে ইডিএ। ইডিএ হচ্ছে রাইট মেথডে করাটা খুবই ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ যাইতে হয়। ফার্স্টে চেক করতে হয় যে আমাদের ডাটা টাইপ গুলা কি, কলাম কয়টা, তারপর আমাদের নাল ভ্যালু আছে কিনা, তারপর আমরা বিভিন্ন ধরনের পেয়ার প্লটিং করি, ঠিক আছে। একটা প্রসেস আছে ইডি এর, একটা ফেয়ার একটা প্রসেস আছে, ওটা ফলো করলে মোস্টলি হয়, যেটা আমরা জেমিনি দিয়েও করতে পারবো এখন। আচ্ছা, তো আমরা বিভিন্ন ধরনের অ্যানোমালিস ডিটেক্ট করতে পারি, সাপোজ ডুপ্লিকেট ডাটা দেখতে পারি। তো এই জিনিসগুলো আসলে ইডি এর মাধ্যমে করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো একটা রিস আচ্ছা কোশ্চেন নিচ্ছি ভাই একটু পরে।
যদি দেখি যে ডাটার ইম্পর্টেন্স হচ্ছে, যদি দেখি যে ডাটা হচ্ছে অ্যালগোরিদম থেকে আরো ইম্পর্টেন্ট। একটা একটা হচ্ছে রিসেন্ট সার্ভে থেকে আমরা দেখছি, মানে এটা রিসেন্ট আসলে অনেক আগের সার্ভে, যে আহ, যত হচ্ছে আপনার ডাটা বা ডাটা অ্যামাউন্ট অফ মিলিয়নস অফ ওয়ার্ড বাড়তেছে, আপনার হচ্ছে টেস্ট অ্যাকুরেসি তত ভালো হচ্ছে। তো ডাটা যদি আপনার ভালো হয় বা অ্যামাউন্ট বাড়ে, তো আপনার কিন্তু অ্যাকুরেসি বাড়বে। So এই ধরনের এফিসিয়েন্সি আছে, ডাটা সাইজের সাথে অনেক ইম্পর্টেন্ট আছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি যদি একটা মডেলে গার্বেজ ইন করেন, আপনি যদি গার্বেজ ইন করেন তো আপনি গার্বেজই পাবেন। তো আপনার ডাটাটা যদি গার্বেজ হয়, আপনার আউটপুটটাও গার্বেজ হবে। আর লেটস বি অনেস্ট, যে আসলে রিয়েল ডাটা আসলে মেসি থাকে। ঠিক আছে, আপনি কোনোদিন রিয়েল ডাটাতে আপনার মডেলটা আপনি যত ভালো করে ট্রেন করেন না কেন আপনার এনভায়রনমেন্টে, দেখবেন যে আপনি অনেক এমন কিছু কনসিডারেশন করেন না। যেমন রিয়েল ওয়ার্ল্ডে অনেক এক্সটার্নাল ইম্প্যাক্ট থাকে, এক্সটার্নাল অনেক ফিচার থাকে, যেটা মনে করেন আমরা ডাটা কালেকশন হয়তো কনসিডারই করিনি, সাপোজ কনসিডারই করিনি, সো ওইটার কারণে আমাদের ডাটা মডেলটা খারাপ করতেছে। তো এই ধরনের জিনিসগুলো হইতে পারে। So আমাদের হয়তো রিকনসিডার করা লাগতে পারে, একটা ফিচার অ্যাড করা লাগতে পারে। তো এই ধরনের জিনিসগুলো আছে, ঠিক আছে, এই যে অ্যাড মোর ফিচার্স, ফিক্স ইস্যু। রিয়েল ওয়ার্ল্ডের ডাটাটা কিন্তু ইটস নট অ্যাপস, মানে এটা পারফেক্ট না, ঠিক আছে। এমএল ইজ এ ইটারেটিভ প্রসেস, যেটা আমরা হচ্ছে টাইম বাই টাইম শিখবো, এটা নিয়ে কথা বলবো, ট্রেন করবো, টেস্ট করবো, অবজার্ভ করবো, অ্যাকুরেসি করবো, ইমপ্রুভ করবো, ঠিক আছে। আর মডেল ইমপ্রুভমেন্ট হ্যাপেন্স তখনই হয় যখন আপনার ডাটা থাকে, আপনি অনেক ধরনের ফিচার ইঞ্জিনিয়ারিং করেন, ট্রেনিং এক্সাম্পল থাকে, ঠিক আছে। এই অনেক অনেক জিনিস আছে। তো মেশিন লার্নিং হচ্ছে আসলে অ্যালগোরিদম না। মেইন আজকের কি টেকওয়ে এটা হতে পারে, এটা ইটস নট অ্যাবাউট অ্যালগোরিদম, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং ইউর ডাটা, আপনার রাইট টুল ইউজ করা, ডাটাটাকে বোঝা, আর হচ্ছে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করা। ইটস নট আ ওয়ান টাইম থিং, আপনি আস্তে আস্তে আসলে ইমপ্রুভ করবেন। শুরুতে আমি কোনো এক্সপেক্ট করতে পারি না শুরুতে আমার মডেল খুব ভালো করছে, ইভেনচুয়ালি আস্তে আস্তে আগাবো। আচ্ছা, নেই তাহলে।